এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। আপনারা শুনছেন 221B হ্যারিসন রোড, বাংলার ভূত, বাংলার ভয়, উল্টোপাল্টা গল্প নয়। আমি প্রত্যয়, আর আমার সাথে আছে সুমিতেন্দ্র। আজ আপনারা শুনবেন পারমিতা চ্যাটার্জির কলমে একটা গ্রাম বাংলার ভূতের গল্প, তারিণী বুড়োর ভয়। গল্প পাঠে রয়েছি আমি প্রত্যয়, এবং বিভিন্ন চরিত্রে রয়েছে মধুরা, অরিন্দম, সুমিতেন্দ্র আর আমি প্রত্যয়। কথায় বলে, মৃত্যুর সময় যমদূত আসে আমাদের নিয়ে যাবার জন্য। সত্যি কি তাই? কখনো কি এমন হয়েছে যে আপনার পরিবারের কেউ মৃত্যু শয্যায় আছেন এবং তিনি প্রতিনিয়ত ওনার আশেপাশে কাউকে দেখতে পেয়েছেন? কোনো কালো ছায়া বা এমন কাউকে যিনি ইতিমধ্যে মারা গেছেন? সেই অর্থে এই ধারণার সঠিক প্রমাণ হয়তো কারোর কাছেই নেই, কিন্তু যুগ যুগ ধরে লোকমুখে যা প্রচারিত তাকে সম্পূর্ণ ভুল বলে উড়িয়ে দেওয়া যায় কি? হয়তো না। শহরের আধুনিক লোকজন ব্যাপারটা এক ফুৎকারে উড়িয়ে দিতে পারলেও গ্রামের সরল সাধারণ মানুষগুলোর কাছে এটাই বাস্তব। বৈশাখের কাঠফাটা গরমে গাছের পাতিলেবু দিয়ে পান্তা ভাত ছাড়া আর কিছুই যেন মুখে রচে না পরাণের। সকালবেলা কাজে বেরোনোর আগে এটাই খায় সে। একটা কলাই করা থালায় পান্তা ভাত, নুন, লেবু নিয়ে স্বামীর সামনে এনে দিল বকুল। তোমার বাপের শরীরের গতিবিধি কিন্তু দুদিন ধরে ভালো ঠেকছে না আমার। জলটুকু ছাড়া আর কিছুই মুখে তুলতে চাইছেন না। কবিরাজ মশাইকে একবার খবর দেওয়া দরকার। পরাণ কাঁচা লঙ্কায় একটা কামড় দিয়ে বলল, আমি যাওয়ার পথে দেখি, খবরটা দিয়ে যাবো ক্ষণে। আর তুই একটু চোখে চোখে রাখিস তো বউ। আর কবিরাজ মশাই আসলে ওনার কাছ থেকে সব কিছু ভালো মতো কিন্তু বুঝে নিস। পরাণ বেরিয়ে যাবার কিছুক্ষণ পরেই কবিরাজ মশাই এসে পরীক্ষা করে গেলেন পরাণের বাপ তারিণী মিত্তিরকে। আমার আর কিছু করার নেই বৌমা, তবু আমি ওষুধ দিয়ে গেলাম। পথ্য তো সব আগেই বলেছি। তুমি বরং তারিণীকে একটু চোখে চোখে রেখো, কখন কি হয় কিছুই বলা যায় না। বকুল সমস্ত কাজের ফাঁকে যতটুকু পারে শ্বশুরের যত্ন করে। তাকে খাওয়ানো, স্নান করানো, ওষুধ দেওয়া সবই বকুলের হাতে। সংসারের কোনো ব্যাপারেই নজর দেওয়ার সময় পায় না পরাণ। রোজ সকাল 8টার লোকালটা ধরে সে বেরিয়ে যায়। সারাদিন এই ট্রেন ওই ট্রেন করে মেয়েদের কানের দুল, গলার মালা, টিপ, হাতে চুড়ি বিক্রি করে একেবারে শেষ লোকাল ধরে আবার বাড়ি ফিরে আসে। রাতের বেলা শ্বশুরের জন্য খানিকটা দুধ সাবু জাল দিয়ে নিয়ে ঘরে ঢুকল বকুল। এ কি বাবা, জানলার ধারে দাঁড়িয়ে কি করছেন? মাথা ঘুরে পড়ে যান যদি। এসে বসুন দেখি এখানে। নিন নিন, এইটুকু একটু খেয়ে নিন। বকুল শ্বশুরকে ধরে নিয়ে এসে বিছানায় বসায়। পরাণ এত রাইতে পিছনের জঙ্গলে কি করতাছে গো বৌমা? ওরে ওরে ঘরে আইতে কও। গরমকাল, আন্ধারে লতায় কাইটা কুইটা যাইব। ও মা, এসব আপনি কি বলছেন বাবা? আপনার ছেলে তো এখনো ঘরেই ফেরেনি। সেই শেষ লোকালে ফিরবে। ফেরে নাই? ফেরে নাই, কিন্তু আমি যে এই মাত্র ওরে দেখলাম জানালার ওধারে খাড়াই ছিল।
আপনি হয়তো অন্ধকারে ভুল দেখেছেন বাবা। রাতে আপনার ছেলে ফিরলে আপনার সাথে দেখা করতে বলবো, কেমন? খাওয়া শেষ হলে শ্বশুরকে ওষুধ খাইয়ে ঘর থেকে বেরিয়ে আসে বকুল। এই সময়টুকু তার হাতে কোনো কাজ থাকে না, তাই পরের দিন সকালের জন্য উনুনটা সাজিয়ে রাখে। পরাণ বাড়ি ফিরতে এখনো প্রায় ঘন্টা খানেক। সেদিন রাতে পরাণ আর বকুল নিজেদের ঘরে ঘুমাচ্ছে। রাতের নিস্তব্ধতায় ক্ষীণ আওয়াজও কানে আসে। খুড়ো যেন কার সাথে কথা বলছে। ঘুমটা ভেঙে গেল বকুলের। সে দেয়ালে একবার কান পাতল। ঠিকই শুনেছে সে। শ্বশুরমশাই বিড় করে কার সাথে যেন কথা বলছেন। কিন্তু এত রাতে কে এলো ওনার ঘরে? এই এই যে, কি গো, শুনছো? কি গো, শুনতে পাচ্ছ? আরে ওঠো ওঠো, বাবার ঘরে কেউ এসেছে। বাবা যেন কার সাথে কথা বলছেন। তুমি একবারটি গিয়ে দেখো তো। পরাণ বিরক্তি মুখে চোখ ডলতে ডলতে বিছানা ছাড়ল। কিন্তু বাবার ঘরের কাছে যেতেই চোখের ঘুম যেন ছুটে গেল তার। ঘরের ভিতর থেকে সত্যি কথা বলার শব্দ আসছে। পরাণ আর তার বাবার ঘরের মাঝের দরজাটা সবসময় আলগোছে বন্ধ থাকে। হালকা ঠেলা দিতেই সেটা খুলে গেল। পরাণ আর বকুল দুজনেই ভেতরে উঁকি মেরে দেখল তারিণী বিছানায় বসে জানালার দিকে ঝুঁকে তাকিয়ে আছে। পরাণ তাড়াতাড়ি এগিয়ে গিয়ে বাবাকে ধরল। কি করছো বাবা? তোমার এই শরীরে খাটের থেকে এইভাবে ঝুঁকে পড়ে কি দেখছো তুমি? যদি পড়ে যেতে তাহলে কি হতো বলো তো? তারিণী ফ্যাল ফ্যাল করে চাইল পরাণের দিকে। তারপর কাঁপা কাঁপা হাতটা জানালার দিকে তুলে ইশারা করে বলল, তোর মা এসেছিল জানস, ঘরে ঢুকে নাই, ওই জানলার ধারে খাড়া ছিল। আমার দিকে তাকায় তাকায় খালি খাড়ায় ছিল। আমি কত কথা জিগাইলাম, কিন্তু একটাও জবাব দিল না, একটাও কথা কইল না। তুমি ভুল দেখছো বাবা। মা কেমন করে আসবে এখানে? না রে, না রে, না রে পরাণ, আমি সত্যি কইতাছি, তোর মা ছিল। ঠিক আছে ঠিক আছে, তুমি এখন শো দেখি। অনেক রাত হয়েছে, আমি শুচ্ছি তোমার সাথে। শোয়ার আগে জানালাটা বন্ধ করে দিল পরাণ। পরের দিন সকালে শ্বশুরের ঘর পরিষ্কার করতে গিয়ে বকুল দেখল জানালাটার একটা পাল্লায় ঘুণ ধরেছে। সরু একটা ফাটল তৈরি হয়েছে সেখানে। যদিও গ্রাম বাংলায় গৃহস্থ বাড়িতে এটা বিশেষ কোনো ঘটনা নয়। সন্ধ্যাবেলা তুলসী মঞ্চে সন্ধ্যা প্রদীপ দিয়ে সে যখন ঘরে ঢুকল, তখন তারিণী বিছানায় উঠে বসেছে। বকুলই বসিয়ে দিয়ে গেছে। সবসময় শুয়ে থাকতে কারই বা ভালো লাগে। চারিদিকে অন্ধকার নেমেছে। বকুল হাতে হ্যারিকেন নিয়ে ঢুকল শ্বশুরের ঘরে। বৌমা, আজ রাইতে পরাণ রে কইও আমার কাছে জানিস হয়ে। সে তো ভালো কথা, কিন্তু আপনি হঠাৎ এ কথা বলছেন? আপনার কি খুব শরীর খারাপ লাগছে বাবা? কবরেজ কাকাকে একবার খবর দেব? না না, সে কথা না। রাতের বেলায় বড়
ডর লাগে আমার। মনে হয় ওই জানলার ধারে খাড়ায় কেউ আমারে খালি দেখে। আমি 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 তাকাইলেই সইরা যায়। বকুল একবার তাকালো জানালাটার দিকে। সেখানের অন্ধকারটা এতটাই ঘন যে কেউ যদি দাঁড়িয়েও থাকে তা বোঝার উপায় নেই। একটা মানুষ যতই অসুস্থ থাক, সে প্রতিদিন ভুল দেখতে পারে না। গাটা কেমন যেন শিরশির করে ওঠে বকুলের। আজ রাতে বরং বাবা ওই জানলাটা বন্ধ করে দেব, তাহলে আপনার আর ভয় টয় লাগবে না। আর আপনার ছেলে না হয় আজ থেকে আপনার কাছেই শোবে, কেমন? শ্বশুরকে কোনো রকমে বুঝিয়ে শান্ত করলেও ব্যাপারটা কিন্তু বকুলের মনে গেঁথে যায়। সেও গ্রামের মেয়ে, কাজেই প্রচলিত কিছু কথার সাথে তারও পরিচয় আছে। ছোটবেলা থেকে সে শুনে এসেছে, বাড়িতে কেউ মরার আগে বাড়ির আশেপাশে অশরীরীরা ঘোরাফেরা করে। যমরাজ দূত পাঠান মৃত ব্যক্তিকে নিয়ে যাবার জন্য। দাওয়ায় বসে মাটির উনুনে ভাত নাড়তে নাড়তে সেই সবই চিন্তা করছিল সে। বাড়ির কলঘরটা পেছনে। রান্না শেষ করে বকুল সেদিন এই গরমে গায়ে ঠান্ডা জল ঢালতে গেল। এতে কিছু স্বস্তি পাওয়া যায়। ভেজা চুলে গামছা জড়াতে জড়াতে সে যখন আবার দাওয়ায় এসে ঢুকল, ঠিক তখনই পরাণ ঢুকল বাবার ঘরে। মানুষটাকে দেখা না গেলেও পায়ের শব্দ শোনা গেল। বকুল তাড়াতাড়ি স্বামীর জন্য আখের গুড়ের শরবত বানাতে ছুটল। সাথে সাথে তারিণী বুড়ো চিৎকার করে উঠল, কে কে ওখানে? ও বৌমা, ও বৌমা, কোথায় তুমি? শারীরিক অসুস্থতায় মানুষটার গলায় চিৎকার করার মতো শক্তি আর অবশিষ্ট নেই। কিন্তু ভয় এমন একটা জিনিস, সেটার কবলে পড়লে মানুষের হয় শক্তি লোপ পায়, নয়তো সে স্বাভাবিক শক্তিকে অতিক্রম করতে পারে। বকুল ছুটে গিয়ে ঢুকল শ্বশুরের ঘরে। তারিণী খুড়ো তখন কনুইতে ভর দিয়ে শরীরটাকে বিছানা থেকে সামান্য উপরে তুলে ধরে ঠক ঠক করে কাঁপছে। তার ভয়াতুর বিস্ফারিত দৃষ্টি স্থির হয়ে আছে বন্ধ জানালাটার দিকে। কি হয়েছে বাবা? অমন করে চিৎকার করলেন কেন? ওখানে ওখানে ওইটা কে কে দাঁড়ায় আছে ওখানে? কথা বলতে বলতে কষ্ট হচ্ছে তারিণীর। প্রতিটা কথার সাথে নিঃশ্বাসের শব্দ যেন অন্তিম মুহূর্তের জানান দিচ্ছে। বকুল একবার জানালাটার দিকে তাকালো। কই বাবা, কেউ তো নেই ওখানে। আপনি কার কথা বলছেন? কেউ নেই বাবা ঘরে। আপনি আর কোনো কথা বলবেন না, আপনি আর কোনো কথা বলবেন না তো। কথা বলতে কষ্ট হচ্ছে আপনার। শ্বশুরকে বুঝিয়ে ঘর থেকে বেরিয়ে এলো বকুল। এতক্ষণ এত কাণ্ডের মধ্যে পরাণের কথা তার মাথাতেই ছিল না। কিছুক্ষণ আগে সে তো ওই ঘরেই ঢুকেছিল। তাহলে মানুষটা গেল কোথায়? উঠোনে তার সাইকেলটাও তো দেখা যাচ্ছে না। ভিতরটা কেমন যেন ভারী হয়ে উঠল বকুলের। তবে তারিণী বুড়ো এতক্ষণ যা বলছিল সবটা সত্যি। ঘরটার দিকে একবার ঘুরে তাকালো বকুল। পরের দিন সকালে পরাণ বিক্রি করার জিনিসপত্রগুলো সব গোছাচ্ছে। বকুল এসে দাঁড়ালো তার সামনে। বলছিলাম যে কয়েকটা দিন সন্ধ্যের আগে একটু বাড়ির ঢুকে গেলে হয় না? কি যে বলিস বউ, যা বিক্রি হয় সব তো সন্ধ্যার পরেই। দিনের বেলা চড়া রোদে কেউ কিছু কিনতে চায় না।
আসলে আজকাল সন্ধ্যের পরে গাটা কেমন যেন শিরশির করে। মনে হয় আশেপাশে কেউ আছে। বাবাও নিজের ঘরে কাকে যেন দেখতে পান। বাবার না হয় বয়স হয়েছে বউ, তোরও কি মাথাটা খারাপ হয়ে গেল নাকি? তোর ভরসাতেই আমি সারাদিন বাইরে বাইরে ঘুরি, আর তুই যদি এমন করিস তবে কি করে হয় বল দেখি? কবিরাজ কাকা সেদিন এসে বললেন বাবার অবস্থা বিশেষ ভালো না। খুব বেশি দিন হয়তো আমরা আর ওনাকে রাখতে পারবো না। শুনেছি এই সময় নাকি বাড়িতে এরকম হয়। পরাণ বকুলের কথায় একেবারেই পাত্তা দিল না। বকুল প্রায় দিনই শ্বশুরের বিছানার চাদর পাল্টে কাঁচা পরিষ্কার চাদর পেতে দেয়। তখন বুড়ো তারিণীকে কোনো রকমে ধরে পাশের চেয়ারটাতে সে বসায়। কিন্তু সেদিন ঘটল একটা অদ্ভুত ঘটনা। বুড়ো বসে আছে চেয়ারে, বকুল বিছানার চাদর পাল্টাতে গিয়ে দেখল চাদরে তারিণী বুড়ো যেখানে শোয় সেই জায়গাটুকু একটা মানুষের অবয়বের কালো ছাপ পড়েছে। এর আগে কখনো সে এমনটা দেখেনি। সেদিন সন্ধ্যার পর থেকে পরাণ না ফেরা পর্যন্ত সে নিজের ঘরেই দরজা বন্ধ করে রইল। রাত তখন প্রায় ৩টে। খুড়োর খাটের পাশে সবসময় একটা কাঠের চেয়ার রাখা থাকে। কবিরাজ মশাই বা অন্য কেউ দেখতে এলে ওটাতেই বসে। সারাদিন শুয়ে থেকে আজকাল আর রাতে ঘুম আসে না তারিণী মিত্তিরের। প্রায় দিনই জেগে কাটাতে হয়। তাছাড়া রাতে চোখ বন্ধ করলেই মনে হয় মাথার উপর টালির ছাউনিতে বা ঘরের ভিতরে কেউ চলাফেরা করছে। সেদিন রাতে তারিণী জাগাই ছিল। অতীত জীবনের নানান রকম সুখ দুঃখের স্মৃতিরা যেন মাথায় ভিড় করে আসছিল তার। নিজের শৈশবের কথা, মায়ের কথা, স্ত্রীর সাথে কাটানো কত সুন্দর মুহূর্ত, ছেলের আবদার, আরও কত কিছু। দু চোখের জল কান বেয়ে এসে বালিশ ভিজিয়ে তুলছিল তার। ঘরের ভিতরে হওয়া একটা শব্দে তার ঘোরটা কাটে। শব্দটা ঘরের দরজার। মরচে ধরা কবজাগুলো একেবারে সামান্য শব্দ করে খুলে গেল। তারিণী শুধুমাত্র চোখের মণি দুটোকে সেদিকে ঘুরিয়ে একবার জায়গাটা দেখল। একটা সাদা ধোঁয়াশার মতো জমেছে দরজার গোড়ায়। সেই পুঞ্জীভূত ধোঁয়ার পেছনে কেউ যেন দাঁড়িয়ে আছে। স্নিগ্ধ দৃষ্টিতে সে তাকিয়ে আছে তারিণীর দিকে। এবার যে ফিরতে হবে, সময় তো শেষ। সে আসছে তোমায় নিতে। যাবার জন্য তৈরি হ। ছানি পড়া চোখ দুটো সেই অবয়ব চিনতে না পারলেও গলার স্বর আর মন বলছে ওটা এ পৃথিবীর কেউ নয়। 10 বছর আগেই সে এই সংসারের মায়া ত্যাগ করেছে। তারিণী অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল সেই আবছায়া অবয়বের দিকে। তবে ভবের হাটে তার খেলা যে সাঙ্গ হয়ে আসছে সে কথা সে নিজেও জানে। শরীর প্রতি মুহূর্তে তাকে সেই কথাই জানান দিচ্ছে। এই সোনারপুর গ্রামে শম্ভু হলো মাতৃসাধক। সবাই বলে সে নাকি তন্ত্রবিদ্যায় বেশ পারদর্শী। তারিণী মিত্তিরের বাল্যবন্ধু সে।
মানুষ বিপদে পড়লে শম্ভু ছুটে যায় তার কাছে। এখন সময় পেলেই তারিণীর সাথে দেখা করতে আসে শম্ভু। সেদিন সকালে এসে সে উপস্থিত হলো পরাণদের বাড়িতে। বকুল তখন দাওয়ায় বসে রান্না করছে। আরে শম্ভু কাকা, আসেন আসেন, অনেক দিন পর এলেন। আপনি ভালো আছেন তো? হ্যাঁ হ্যাঁ, ভালো। কয়েকটা দিন একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। তারিণী কি জেগে আছে? হ্যাঁ হ্যাঁ, আপনি ঘরে যান না, আমি আপনার জন্য অল্প করে একটু শরবত নিয়ে আসছি। শম্ভু তারিণীর ঘরে ঢুকেই একবার থমকে দাঁড়ালো। তারপর হাতে পেঁচানো রুদ্রাক্ষটা একবার কপালে ঠেকিয়ে সে ঘরের ভেতরে ঢুকল। তাকে দেখে তারিণীর জীর্ণ মুখে ফুটে উঠল একটা হাসির রেখা। নিজের বন্ধুর তন্ত্র সাধনার কথা সে জানত, কাজেই সুযোগ পেয়ে এতদিনের সমস্ত অদ্ভুত উপলব্ধির কথা আস্তে আস্তে খুলে বলল সে শম্ভুকে। শম্ভু তাকে ছেলে ভোলানোর মতো করে এটা বোঝাবার চেষ্টা করল যে সে যা দেখেছে সবটাই তার মনের ভুল। সেদিন ওদের বাড়ি থেকে চলে যাবার আগে শম্ভু বকুলকে ডেকে বলল, বৌমা, হ্যাঁ কাকা? তারিণী হয়তো আর আমাদের মধ্যে খুব বেশি দিন নেই। এই সময়টা তোমরা সবাই একটু সাবধানে থেকো। বিশেষ করে সন্ধ্যার পর খোলা চুলে থাকা, শাড়ির আঁচল মাটিতে লুটানো, অচেনা কারোর ডাকে সাড়া দেওয়া, এগুলো কিন্তু ভুলেও করতে যেও না। বাবা আজকাল ঘরের মধ্যে খুব ভয় পান, চিৎকার করে ওঠেন। আপনি তো অনেক কিছু পারেন কাকা, এর কোনো সমাধান করা যায় না? না বৌমা, এই সময় কোনো তাবিজ কবজ দেওয়া ঠিক নয়, আর দিলেও কোনো কাজ হবে বলে আমার মনে হয় না। বরং তারিণীর কষ্ট বাড়বে। এই সময় এমন একটু হয়। শেষ কটা দিন ও যেন একটু শান্তিতে কাটাতে পারে, এই কামনা করি মায়ের কাছে। জয় মা, জয়। সেদিন রাতে বাড়ি ফিরতেই বকুল সব কিছু বলল স্বামীকে। ঠিক হলো সেদিন থেকে পরাণ আর বকুল তারিণী খুড়োর ঘরের মাটিতে চাটাই পেতে ঘুমাবে। খুড়ো যেন এতে কিছুটা স্বস্তি পেল। ঘরের মধ্যে একটা খসখস আওয়াজে পরাণের ঘুমটা ভেঙে গেল। ঘরের কোণায় হ্যারিকেনের মৃদু আলোটা জ্বলছে, তাতে অন্ধকার হয়তো কিছুটা দূর হয়, কিন্তু স্পষ্ট করে কিছুই বোঝা যায় না। পরাণ উঠে বসল। পাশে বকুল তখনও ঘুমোচ্ছে। হাতের পাতা দিয়ে চোখ দুটো রোগড়ে নিয়ে ঘরের চারিদিকটায় সে ভালো মতো চাইল। না, সেরকম কিছুই নজরে পড়ল না। ইঁদুর বা ছুঁচোর শব্দ মনে করে আবার যেই বালিশে মাথাটা রাখতে যাবে, অমনি নজর পড়ল বুড়োর খাটের পাশের দেওয়ালটাতে। সেখানে কারোর একটা ছায়া পড়েছে। দেখে মনে হচ্ছে দীর্ঘকায় কেউ উটকো মেরে বসে আছে বুড়োর মাথার কাছে। মাথার চুল ঘাড় পর্যন্ত নেমেছে। টিকলো নাকটা মুখের থেকে অনেকটা সামনের দিকে বেরিয়ে আছে। হাতের আঙুলগুলো স্বাভাবিকের তুলনায় অনেক বড়, লম্বা লিকলিকে। দেখলেই কেমন যেন গাটা শিরশিরিয়ে ওঠে। এক দৃষ্টে তাকিয়ে আছে বুড়োর মুখের দিকে। পরাণের অহেতুক কৌতূহল হয়তো তার পছন্দ না। দেওয়ালে পড়া ছায়ামূর্তির মাথাটা এবার ধীরে ধীরে ঘুরে যাচ্ছে পরাণের দিকে। কেমন যেন একটা কর্মর শব্দ হচ্ছে।
হাতের একটা লম্বা আঙুল যেন বুলিয়ে যেতে চাইছে পরাণের সমস্ত শরীর। একে একে সবাইকে নিয়ে যাব আমি। আমাকে দেখতে নে, দেখলেই আমার সাথে যেতে হয়। কথাটা শেষ হতেই দেওয়ালের ছায়ায় কিছু যেন একটা দপ করে জ্বলে উঠল। দেখতে দেখতে এবার সেটা ক্রমশ আরও নুয়ে পড়েছে তারিণীর মুখের ওপর। তারিণীর মুখের থেকে সেই অবয়বের মুখের দূরত্ব মাত্র কয়েকটা আঙুল। পরাণ স্থির হয়ে আধশোয়া হয়ে মাটি থেকেই সব কিছু দেখছে। তার যেন বাধ্য জ্ঞান লোপ পেয়েছে। হঠাৎ তারিণীর মুখ থেকে একটা শব্দ বেরিয়ে এলো, ঠিক যেন অনেকক্ষণ পর তার ফুসফুসে বাতাস প্রবেশ করেছে, আর সাথে দেওয়ালের ছায়া মূর্তিটা উধাও। এতক্ষণে পরাণ ছুটে গেল বাপের কাছে। বাবা, বাবা কি হয়েছে তোমার? খুব কষ্ট হচ্ছে? জল খাবে? তারিণী খুড়ো কাঁপা কাঁপা গলায় বলে, আমি আমি আর বাসুম না রে পরাণ। তোর মায়ের কাছে যাব। তুই ভালো থাকিস বাবা। বৌমারে দেখা রাখবে কিন্তু। পরাণ জল ভরা চোখে তাকিয়ে থাকে বাপের মুখের দিকে। পরের দিন সকাল থেকেই বুড়ো তারিণী মিত্তিরের শরীরের অবস্থা খুবই খারাপ হতে থাকে। ইতিমধ্যে কবিরাজ এসে বলে গেছেন মাথার কাছে গঙ্গা জল রাখতে। আজকে আর চোখ খুলে তাকাচ্ছে না তারিণী, শুধু গলার কাছটা টিকটিক করে কাঁপছে। বাপের এই অবস্থা দেখে পরাণও কাজে যায়নি আজ। দাওয়ার এক কোণায় বসে আছে চুপচাপ। গ্রামের লোকজন মাঝে মাঝে এসে দেখা করে যাচ্ছে। উনুনে আজ হাঁড়ি চড়ায়নি বকুল। কখন কি হয় কিছুই বলা যায় না। শ্বশুরের মাথার কাছে বসে পাখার বাতাস করছে সে। পাশের বাড়ির কুন্তি পিসিমা অবশ্য বলে গেছেন যে দুপুরের খাবার তিনি দিয়ে যাবেন। দেখতে দেখতে সূর্য পাটে নামল। রাতের অন্ধকার নেমে আসে পরাণের ভিটেতে। প্রতিদিনের মতো আজও তুলসী মঞ্চে সন্ধ্যা প্রদীপ দেখায় বকুল। বকুল আর পরাণ বসে আছে বুড়ো তারিণী মিত্তিরের ঘরের মেঝেতে। আজ সারাদিন তাদের বাবাকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল করেনি ওরা। ঘরে হ্যারিকেনের আলোটা টিমটিম করে জ্বলছে। ধীরে ধীরে রাত বাড়ছে। বুড়ো আজকে সারা দিন চোখ খোলেনি। খাবার তো দূরের কথা, এক ফোঁটা জল পর্যন্ত মুখে তোলেনি। পরাণ মাঝে মধ্যেই কাঁধের গামছাটা দিয়ে চোখ মুছছে। কাল এই সময় বাবা থাকবে কিনা সে জানে না। হঠাৎ উঠোনের কাঁঠাল গাছটায় একটা ঝপাত করে শব্দ শোনা গেল। মনে হলো ভারী কিছু একটা এসে বসলো ওটার উপরে। আগের দিন রাতে দেখা ওই ছায়া মূর্তিটার কথা মনে পড়ে গেল পরাণের। ঘর থেকে বেরিয়ে মাটির দাওয়াটায় এসে সে দাঁড়ালো। গাছটার একটা ডাল তখনও তুলছে, কিন্তু কাউকে চোখে দেখা যাচ্ছে না। আকাশের গায়ে বিদ্যুতের একটা সরু রেখা খেলে গেল। সাথে সাথে একটা হাওয়া দিতে শুরু করলো কোত্থেকে। প্রকৃতিও কি বিরূপ হবে আজ রাতে? বকুল যে কখন পেছনে এসে দাঁড়িয়েছে খেয়াল করেনি পরাণ। বৃষ্টি হবে রাতে মনে হচ্ছে। আকাশটা কেমন গুমোট করে আছে। জানি না রে বউ, আজ রাতটা ভালোই ভালোই পার করলে হয়। বাবুটা আমার কাল সূর্যের আলো দেখবে কিনা কে জানে। শব্দটা শুনলি? ও কিছু না, বাইরে হাওয়া দিচ্ছে।
গাছে গাছে ওরম শব্দ তো হতেই পারে। ঘরে চলো দেখি, বাবা একা আছেন। না রে বউ, আমি আগের দিন তোর কথা বিশ্বাস করিনি, কিন্তু কাল রাতে আমিও দেখেছি একটা লম্বা মতো লোক, মানে লোক কিনা বলতে পারবো না, বাবার বাবার মাথার কাছে ঝুঁকে বসেছিল, পাশের দেওয়ালে ছায়া পড়েছিল। ওটা কে ছিল বলতো? বকুল ভয়ে ভয়ে একবার তাকালো গাছটার দিকে। ওরা দুজনে ঘরে ঢুকতে যাবে, এমন সময় তাদের বাবার ঘরের বাগানের দিকের জানালাটা একটা দমকা হাওয়ায় খুলে গেল। পরাণ ধীর পায়ে গিয়ে দাঁড়ালো জানালাটার পাশে। ঘরের ভেতরটা মিশমিশে কালো অন্ধকারে ঢাকা। হঠাৎ বিদ্যুতের আলোয় কয়েক মুহূর্তে পরাণ যা দেখে সেটা হয়তো কোনো জীবিত মানুষের পক্ষে দেখার কথা নয়। পরাণ দেখল ঘরের ভেতর তার বাবার খাটের পাশে আপাতমস্তক কালো আলখাল্লায় ঢাকা একটা দীর্ঘকায় মানুষ দাঁড়িয়ে আছে। তার গলায় মুন্ডমালা, চোখ দুটো মণিবিহীন, সাদা ফ্যাকাশে আলোয় উজ্জ্বল, ঠোঁট দুটো থুতনি পর্যন্ত নেমে এসেছে। পরাণ একটু একটু করে পেছনে সরতে শুরু করেছে। কি ভীষণ তাপ লোকটার শরীরে! ওটা কে? ওটা কি সত্যি কোনো সাধারণ মানুষ নাকি অন্য কিছু? বকুল ভয়ে খামচে ধরেছে পরাণের হাতটা, কিন্তু সেই ব্যথা যেন গ্রাহ্যই করতে পারছে না পরাণ। সে এক দৃষ্টে তাকিয়ে আছে জানালার দিকে, ঘরের ভেতরে। ওদিকে ঘরের তারিণী খুড়োর শরীরটা যেন একেবারে কেঁপে উঠল। মুখ দিয়ে কেমন যেন একটা ঘর ঘর শব্দ বেরোতে থাকল। ঘন ঘন নিঃশ্বাসে তার চামড়ায় জড়ানো বুকের পাঁজরটা ওঠানামা করছে। পরাণ ঘরের ভেতরে তাকিয়ে দেখল তার গলা থেকে একরাশ বাতাসের সাথে কয়েকটা টুকরো শব্দ বেরিয়ে এলো। যেও না বাবা, যেও না, আরো কিছুদিন থেকে যাও আমার কাছে। আপন মানুষকে হারাবার যন্ত্রণা যে ভয়ের থেকেও অনেক বেশি। বাইরে ততক্ষণে অঝরে বৃষ্টি শুরু হয়েছে। তারিণী মিত্তিরের নিঃশ্বাসের শব্দটা যেন কিছুটা চাপা পড়েছে তাতে। রাত তখন বোধ করি 3টে পেরিয়েছে। বাইরের প্রকৃতি ঠান্ডা হয়ে আসলেও রতন ঘরের বাইরে জানালার সামনে ঠায় দাঁড়িয়ে দরদর করে ঘামছে। দেওয়ালে টাঙানো পরাণের মায়ের ফটোটা হঠাৎ ছপাত শব্দ করে মাটিতে পড়ে গেল। বাইরে একটানা বৃষ্টির শব্দে যেন ক্রমশ চোখে ঘুম নেমে আসছে পরাণ আর বকুলের চোখে। চোখ বুজে আসার আগের মুহূর্তেও পরাণ আবছা দৃষ্টি মেলে দেখল খাটের পাশে তার বাবার শিয়রের কাছে দাঁড়িয়ে তার মুখের ওপর প্রায় ঝুঁকে পড়েছে সেই ভয়ানক মূর্তিটা। তারপরেই সব অন্ধকার। এই ঘুম কি আর 5টা দিনের মতো স্বাভাবিক? লোকচক্ষুর অন্তরালে সে আসবে তারিণীকে নিতে। সেই ঘুমের মধ্যেই কেউ যেন পরাণের কানে কানে এসে বলে যায়, চোখ খোল পরাণ, আমি যে চললাম, সে আইছে আমারে নিতে। সাবধানে থাকিস বাবা, আমি যাই, আমি যাই। ঘুমটা হঠাৎই ভেঙে যায় পরাণের।
হুড়মুড়িয়ে উঠে দাঁড়ায় সে। ভোরের আলো ফুটেছে, প্রকৃতি শান্ত কোমল। পরাণ উঠে গিয়ে দাঁড়ায় বিছানার দিকে। তারিণীর প্রাণহীন নিথর শরীরটা সেখানে পড়ে আছে, চোখ দুটো ছাদের দিকে স্থির। তাহলে কি মানুষটা শেষবারের মতো একবার চোখ খুলে তাকিয়েছিল, যাবার আগে খুঁজছিল পরাণকে? একবার বাবা বলে চিৎকার করে তারিণীর মৃত শরীরটার উপর আছড়ে পড়ে পরাণ। পুরুষের চোখের জল হয়তো খুব সহজে মাটিতে এসে পড়ে না, কিন্তু পিতৃশোকের সামনে কি পুরুষ আর কি নারী, সব সমান। ততক্ষণে বকুল এসে বসেছে শ্বশুরের মাথার কাছে। চোখের পাতা দুটো আলতো করে বন্ধ করে দিল সে। বেলা বাড়ার সাথে সাথে গ্রামের মানুষের ভিড় জমে বাড়িতে। বেলা 12টার সময় তানিনীর চন্দন আর ফুলে ঢাকা শরীরটা রওনা হয় শ্মশানের দিকে। চারিদিক মুখরিত হয়ে ওঠে সেই চিরকালীন ধ্বনিতে। বলো হরি, হরি বল, বড় হরি, হরি বল, বলো হরি, হরি বল। বকুল এসে ঢোকে শ্বশুরের ফাঁকা ঘরটাতে। বুকের ভেতরটা যেন হু হু করে ওঠে তার। গতকাল সকালেও মানুষটা বিছানায় শুয়েছিল। বকুল জানালাটার কাছে গিয়ে দাঁড়ায়। প্রথম দিন দেখা ঘুন পোকার বাসাটা অনেক বড় হয়েছে। শুধু তাই নয়, সেটা যেন একটা চোখের আকার ধারণ করেছে। কি অসম্ভব মিল সেই চোখের সাথে তারিণীর মৃত্যুকালীন চোখ দুটো। বকুল আঙুল দিয়ে স্পর্শ করে জানালাটাকে। তার কান্না ভেজা গলা থেকে একটাই কথা বেরিয়ে আসে, বাবা, বাবা আপনি আছেন, বাবা আপনি আছেন, আপনি আমাদের মধ্যেই আছেন বাবা। শেষ হলো পারমিতা চ্যাটার্জির লেখা গ্রাম বাংলার ভূতের গল্প তারিণী বুড়োর ভয়। গল্পটা কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানান, আর পারলে সবার সাথে একটু শেয়ার করে নিন। দিস ভিডিও ইজ স্পন্সার্ড বাই দ্য মেম্বার্স অফ 221B হ্যারিসন রোড। A big shout out to অনন্যা গাঙ্গুলি, ASR, সোনিয়া দত্ত, সৈকত ভুইয়া, শেখ শামসুদ্দিন, সারা এডেন, MD ওয়াসিম খান, ড্রিমস্টে ফ্যামিলি, অভিজিৎ ভকত, ওয়ান্ডারার কমিউনিটি, SB কালেকশন, বিদিশা মুখার্জি, জয়নাল মল্লিক, ট্রাভেল উইথ MTB রাইডার, কুনাল রয়, KS গেমিং, রোহিত প্রধান, সায়ন পাল, জয় রাজ, সমৃদ্ধা দাস, অঙ্কন, সুব্রত জানা, দ্য বং বয়, সঞ্চিতা সরকার, ফোরবিট ফ্লিঞ্চ, AR এন্টারটেন রাজবংশী, সৌমিকা বিশ্বাস, দীপায়ন ঘোষ, রিয়া সাহা, সোমনাথ মণ্ডল, দীপায়ন মাহাতো, সন্দীপন কোলে, সুমনা রয়, সৌভিক দাস, মিসবুল হক, শুভম মণ্ডল। আর স্পেশাল মেনশন টু সুমনা রয়, আমাদের গাবতলা সার্বজনীন লেভেলের মেম্বার। থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড দিস মেসেজ গোজ আউট টু সুমনা। তুমি প্লিজ পারলে নিজের নাম, অ্যাড্রেস, বার্থডে, আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 9163448938, সেখানে পাঠিয়ে দিও, বা মেলও করতে পারো 221bpublic@gmail.com। এতে আমাদের পরে যখন আমরা মার্চেন্ডাইজগুলো পাঠাবো তোমাকে স্পেশালি, তখন সুবিধা হবে। এই পার্কসটা মানে মার্চেন্ডাইজ পাঠানোর অ্যানুয়ালি একটা, এই পার্কসটা কিন্তু অনলি ফর যারা গাবতলা সার্বজনীনের মেম্বার, সেই লেভেলটার জন্য। বাট সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এইভাবে সাপোর্ট করার জন্য। কয়েকটা গল্পে আড্ডাটা রাখতে পারছি না, কারণ কারেন্টলি আপনারা যখন গল্পটা শুনছেন আমরা দার্জিলিং চলে গিয়েছি। তো পরপর 3টে গল্প যেটা আপনারা শুনবেন
সেগুলো অলরেডি রেকর্ডেড হয়ে যাচ্ছে, যার জন্য আমরা এই 3টে গল্পে খালি আড্ডার সেশনগুলো রাখতে পারছি না। আড্ডা চলবে যেরকম চলছিল, জাস্ট একটা ছোট্ট বিরতি। প্লিজ কিছু মনে করবেন না, মন দিয়ে গল্প শুনুন, ভালো থাকবেন। আপনারা শুনছিলেন 221B হ্যারিসন রোড, বাংলার ভূত, বাংলার ভয়, উল্টোপাল্টা গল্প নয়।